Recording in progress. Roll call করছি তোমাদের roll number 1. Yes, sir. 2. Present, sir. 3. Present, sir. 4. Present, sir. 5. Present, sir. 6. Present, sir. 7. 8. Present, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. Present, sir. 12. Yes, sir. 13. Present, sir. 14. 49. 15. Yes, sir. 16. Yes, sir. 17. 18. 19. Yes, sir. 20. 21. Yes, sir. 22. Yes, sir. 23. Yes, sir. 24. 24. 25. Yes, sir. 25. 26. 26, 27. Yes, sir. 28. 29. Yes, sir. 30. Yes, sir. 31. Yes, sir. 32. 29. 33. Yes, sir. 34. Yes, sir. 35. Yes, sir. 36. Yes, sir. 37. 38. Present, sir. 39. Yes, sir. 40. Yes, sir. 41. Yes, sir. 42. Yes, sir. 43. 49. 44. 44. 45. 46. Yes, sir. 46. 47. Present, sir. 48. Yes, sir. 49. Yes, sir. 50. Yes, sir. 13 batch roll 20. 13 batch 29. 12 batch 47. Absent roll একবার বলছি roll number 7 14 to 9 17 18 Sir, 17 আছে 17 আছে ঠিক আছে 18 20 Sir, 24 20 আছে আচ্ছা আচ্ছা 24 37 44 45 check them.
দেখতে পাচ্ছ আমরা? Sir. সো আজকে আমরা যেটা শুরু করছি এটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর বলতে আমরা মেনলি যেটা আমাদের ইন্টারেস্ট হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে ইনসুলেটর যে ইম্পর্টেন্স সেটাকে দেখবো। সো এটা কনসেপ্ট হচ্ছে লোকালি ডিস্ট্রিবিউশন চার্জ থেকে আসছে। আমরা এটা ফলো করছি আমরা যে বইটা ফলো করতাম সেটা চ্যাপ্টার 9 আর কার্টারের একটা বই থেকে, দুটো চ্যাপ্টার থেকে মিক্স করে। সো ডাইইলেকট্রিক ইজ অ্যান ইলেকট্রিক্যাল ইনসুলেটর। আমরা অলরেডি মেটালটা আমরা আলোচনা করিনি, আমরা সেমিকন্ডাক্টর দেখেছি, মেটালের সাথে ডিফারেন্সিয়েট করেছি। এবং ইনসুলেটরের বেসিক যে ডিফারেন্স সেটা আমরা বলেছিলাম যে ব্যান্ড গ্যাপটা অনেক হাই হবে, ফলে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ইলেকট্রন ইজিলি জাম্প করতে পারবে না। সো কন্ডাক্টিভিটি ইজ লো, রেজিস্ট্যান্স ইজ হাই বিকজ দ্য ব্যান্ড গ্যাপ ইজ ভেরি লার্জ। এবং ইনসুলেটর গুলো not all insulator are dielectric, but a dielectric is an electrical insulator. That means the dielectric behavior is a property associated with certain ceramics and polymers, but not properly associated with metals, because metal band gap large na, ora overlapping করে, band gap থাকে না। So যখন large band gap থাকবে সেই ধরনের ক্ষেত্রে আমরা বিশেষ করে সিরামিকের ক্ষেত্রে এই ডাইইলেকট্রিক প্রপার্টিটা দেখতে পাই। Dielectrics are more than just passive insulators. Insulators মানে কি, যে চার্জ ফ্লো করে না when voltage is applied, সেটাই বলা হচ্ছে। সব ইনসুলেটর কিন্তু ডাইইলেকট্রিক না। ডাইইলেকট্রিক হচ্ছে কিছু স্পেশাল ইনসুলেটর, যেটা বলা হচ্ছে it's just not the normal passive insulator, যেটা কিছুই করে না তা না, they do something, right? সেটা আমরা দেখবো যে কিভাবে কাজ করে। আমরা ইনসুলেটর মানে যে কন্ডাক্টিভিটিতে বাধা দিবে, এর মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং পারপাসে কাজে লাগবে ডাইইলেকট্রিক গুলোকে। বেরিয়াম টাইটানেট এন্ড রিলেটিভ পারস্কাইট স্ট্রাকচার আমরা দেখবো ধীরে ধীরে, যে পারস্কাইট স্ট্রাকচার ফর এক্সাম্পল বেরিয়াম টাইটানেট, এরা হচ্ছে পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল তৈরি করে। আমরা দেখবো এটা কি জিনিস পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল। এই পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোলের জন্য বেরিয়াম টাইটানেট জাতীয় স্ট্রাকচার গুলো পোলারাইজড হয়। সো আমরা এটা দেখবো ইলেকট্রিক ডাইপোল বলতে কি বোঝায়, পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল বলতে কি বোঝায়, এবং পোলারাইজড বলতে কি বোঝায়, এটা আমরা ডিটেল দেখবো। এগুলোর রেজাল্টেন্টই হচ্ছে বেরিয়াম টাইটানেট ইজ এ গুড ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। So first যদি polarization কথা বলি, what is polarization? Polarization is the process that makes it dielectric. So polarization allows the material to store large amount of charge. Now we understand what function we can expect from dielectric. Dielectric is used to store charge, just like for capacitors. So basically dielectric material is added to the capacitor to increase the capacitance of the capacitor. Capacitor এর কাজ কি? ক্যাপাসিটর ব্যাটারির কাজ হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জকে সেপারেট করে রাখা, যেটা আমাদের পরবর্তীতে সোর্স হিসেবে কাজ করে। সেখানে আমরা তার ক্যাপাসিটেন্সটা আরো বাড়াতে পারি যদি আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করি, বিকজ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল চার্জ ক্যাপাসিটেন্স চার্জ সেপারেট করে রাখতে পারে। তার মানে এটা ইনসুলেটর, এটা শুধু বাধা দেয় তাই না, এটা চার্জকেও মানে চার্জকে পোলারাইজ করতে পারে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে ডাইইলেকট্রিক্স আর মোর দ্যান জাস্ট প্যাসিভ ইনসুলেটর। ইনসুলেটর মানেই কিন্তু চার্জ তোমার পোলারাইজ করতে পারবে না নেসেসারিলি। ইনসুলেটর মানে যে শুধু বাধা দিবে, কিন্তু যে বাধা দেওয়ার পাশাপাশি চার্জকে পোলারাইজড করে রাখতে পারবে। পোলারাইজ মানে কি আমরা দেখবো, পজিটিভ নেগেটিভ চার্জকে আলাদা করে রাখতে পারবে, তাই সেই হবে আমাদের ডাইইলেকট্রিক। আমরা যদি পজিটিভ নেগেটিভকে আলাদা করে রাখতে পারি তাহলে ফিউচারে কোনো একটা সার্কিটে লাগালে সেখান থেকে পাবো। দ্যাট ইজ লাইক ব্যাটারি বা ক্যাপাসিটরে আমরা কি করি, চার্জ রেখে দিই, পজিটিভ নেগেটিভ চার্জ। তো যখন আমরা পরে কোনো একটা সার্কিটে দিই তখন সে কারেন্ট ফ্লো দেয়। সো ডাইইলেকট্রিকের কাজ হচ্ছে সেটাই। বোঝা যাচ্ছে? আমরা যদি এক পাশে পজিটিভ চার্জ এক পাশে নেগেটিভ চার্জ জমা করে রাখতে পারি, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ব্যাটারির মতো কাজ করবে। ফিউচারে কোনো সার্কিটে দিলে কারেন্ট পাবো। এখন ইনসুলেটরের ক্ষেত্রে আমরা বলছি যে সে চার্জ ফ্লো করে না, ডাইইলেকট্রিকের ক্ষেত্রে বলছি সে দুই দিকে চার্জ জমা করে। তো ডাইইলেকট্রিক এটা একটা এক্সট্রা প্রপার্টি যে সে তার ভেতরের চার্জগুলোকে দুই দিকে ঠেলে দিবে, ঠেলে দিয়ে দুই পাশে নিয়ে যাবে। আমি সহজেই শুরুতেই লাস্টের একটা অংশ বলে দিই, এটা একটা নরমাল ব্যাটারি। আমি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দেই, সে তার ভেতরে প্লাস কে এদিকে ঠেলবে, ভেতরে মাইনাস কে এদিকে ঠেলবে। আর যেহেতু এদের ব্যান্ড গ্যাপ বেশি, ফলে এটা কম্বাইন করবে না। এজ এ রেজাল্ট এই চার্জের সাথে এই চার্জ যুক্ত হয়ে যাবে, এই চার্জের সাথে এই চার্জ যুক্ত হয়ে যাবে, এভাবে সে চার্জের ডিফারেন্সটা আরো বেশি করে দেয়। তার মানে ব্যাটারির ক্যাপাসিটেন্স বেড়ে যায়। ক্যাপাসিটেন্স তো তোমরা বোঝো, রাইট? Yes, sir. আচ্ছা, সো আমরা আবার চলে যাই এখানে। সো আমরা যেটা বলছিলাম যে
Polarization allows the material to store a large amount of charge, and this is the prerequisite of a capacitor because the capacitor must be able to store a large amount of charge that it can deliver when a voltage is applied across the circuit connected to the capacitor. So without dielectric, এখানে বলা হচ্ছে কম্পিউটার ক্যানট ফাংশন বিকজ আমরা হাই চার্জ ক্যাপাসিট্যান্স এগুলো সবই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, বেসিক্যালি অল ক্যাপাসিটরস। সো the following key topics are discussed. আমরা এখানে বলি একটা হচ্ছে ডাইলেকট্রিক্স আর পোলারাইজেবল, যেটা বলছিলাম যে ডাইলেকট্রিক মানে মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে পোলারাইজেবল। পোলারাইজেবল মানে কি? পোলারাইজেবল বলতে বোঝায় the separated charges cause an electric field that we characterize by dielectric constant. বেসিক্যালি আমরা পোলারাইজ করব, তার মানে ম্যাটেরিয়ালের ভিতরে যে চার্জ আছে তার পজিটিভ চার্জগুলোকে এক পাশে নিয়ে যাব, নেগেটিভ চার্জগুলোকে আরেক পাশে নিয়ে যাব। দিস ইজ দ্য পোলারাইজেশন। এবং কতটুকু সে সেপারেট করতে পারে উই ক্যান মেজার দ্যাট with dielectric constant. Dielectric constant is the parameter that measures the capacity of the dielectric material to separate the positive and negative charge or to polarize its dipoles. Okay, so dielectrics can be self-polarizing. যেমন ferroelectric effect. Ferroelectric হচ্ছে তোমরা ম্যাগনেটে এখনো যাও নাই, পার্মানেন্ট ম্যাগনেটের মতো আমরা কিছু ম্যাটেরিয়ালকে ম্যাগনেট বানাতে পারি, আর কিছু ম্যাটেরিয়াল ইটসেলফ ম্যাগনেট থাকে। আমরা প্যারাম্যাগনেট তৈরি করি, ফেরোম্যাগনেট ইটসেলফ থাকে, যেটাকে আমরা স্পন্টেনিয়াস বলি। স্পন্টেনিয়াস পোলারাইজেশন ম্যাটেরিয়ালের ভিতর থাকতে পারে, এটাকে বলা হয় ফেরো ইলেকট্রিক ইফেক্ট। তার মানে ম্যাটেরিয়ালের ভেতরেই পোলারাইজেশন থাকবে। আরেকটা হচ্ছে পোলারাইজেশন ইনডিউস করতে পারি, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। সো যদি ভেতরেই থাকে এটাকে আমরা বলি ফেরো ইলেকট্রিক ইফেক্ট। These materials are used in capacitor for high dielectric constant. যাদের ফেরোইলেকট্রিক ইফেক্ট আছে তাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হাই। তোমার ম্যাগনেটিক সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে ফেরোম্যাগনেট গুলোর ম্যাগনেটিজম হাই হয় বিকজ দে আর ম্যাগনেটিক ডোমেইন আর স্পন্টেনিয়াস। জাস্ট এক্সটার্নাল ফিল্ড সেটাকে এনহ্যান্স করে, সেটাকে রিঅ্যালাইনমেন্ট করে, বাট ভেতরে কিন্তু থেকে যায়। সো যদি আমরা বলি যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইটসেলফ পোলারাইজড হয়ে আছে, সেটা হবে ফেরোইলেকট্রিক। Sometimes dimension of a dielectric may change when it's polarized. ম্যাটেরিয়ালকে যখন পোলারাইজ করা হয় তখন ম্যাটেরিয়ালের ডাইমেনশন চেঞ্জ হতে পারে। এগুলোর সাথে ক্রিস্টালোগ্রাফির ডিরেক্ট রিলেশন আছে। তোমরা ক্রিস্টালোগ্রাফি নিয়ে ডিটেইল পড়লে দেখবা যে কোন ম্যাটেরিয়ালের কি ধরনের সিমেট্রি আছে তার উপর ডিপেন্ড করে এটা তোমার এই ধরনের বিহেভিয়ার শো করবে কি করবে না। বোঝা যাচ্ছে? কোন একটা ম্যাটেরিয়াল শো করবে কিনা। আমাদের কোর্সের মধ্যে এগুলো এত ডিটেইল নাই, বাট তোমরা যদি কেমন স্টাডি করতে যাও দেখবা যে একটা ক্রিস্টাল স্ট্রাকচার পিজোইলেকট্রিক বিহেভিয়ার শো করবে কিনা এটা তার সেন্টার অফ সিমেট্রি আছে নাই এটসেট্রা আরো কিছু সিমেট্রির উপর ডিপেন্ড করে। ওগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে কেন এটা হয়। সো কিছু কিছু ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে যারা পোলারাইজের সময় তাদের ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, ফিজিক্যাল ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়। এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলি পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল, যেগুলো আমরা মাইক্রো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম মেমস বা ন্যানো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম নেমসে ইউজ করে থাকি অ্যাকচুয়েটর বিভিন্ন মেকানিক্যাল ডিভাইসে। আরেকটা হচ্ছে the spontaneous polarization of dielectrics sometimes related to the temperature, vice versa. টেম্পারেচারের মাধ্যমে পোলারাইজেশন হয়, তো বা পোলারাইজেশন কন্ট্রোল করতে পারলে টেম্পারেচার বাড়ানো কমানো যায়। তার মানে এটা হচ্ছে সেলফ, এটা হচ্ছে মেকানিক্যাল ডিফরমেশনের সাথে রিলেটেড যেটা পিজোইলেকট্রিক। আরেকটা আছে যেটা এটাকে আমরা বলি পাইরোইলেকট্রিক। পাইরোইলেকট্রিক মানে হলো ইটস রিলেটেড টু দা টেম্পারেচার, টেম্পারেচার সাথে রিলেটেড করে এটা পোলারাইজেশনটা হয়। এগুলো আমরা বিভিন্ন রকম থার্মাল ইমেজিং তারপর আইআর বেস বিভিন্ন টেকনোলজি ইউজ করে থাকি। সো এই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল। সো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নট অনলি ফর ক্যাপাসিটর, যেটা আমরা আগের স্লাইডে বলেছি, ডাইলেকট্রিক অ্যাজ লং অ্যাজ ক্যাপাসিটর, যতক্ষণ এটা নরমাল ডাইলেকট্রিক। বাট যখনই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলোর মধ্যে ডাইমেনশন বা ইয়ার ইফেক্ট চলে আসে তখনই আমরা এগুলো অন্য কাজে লাগাতে পারি। এটার মেইন কাজটা হচ্ছে পোলারাইজেশন, আর এটার মেইন কাজ পোলারাইজেশন না। এটা পোলারাইজেশনের পাশাপাশি কি হচ্ছে দেখা যাচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করলে খালি পোলারাইজেশন হবে না, তার ফিজিক্যাল ডাইমেনশন চেঞ্জ হতে পারে অথবা সে তার টেম্পারেচার চেঞ্জ করতে পারে। সে কারণে আমরা এগুলোকে পেজি এবং পাইরোইলেকট্রিক ম্যাটেরিয়াল বলি। এগুলোকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যায়। অল ম্যাটেরিয়ালস contain electrically charged particle. All material, আমরা জানি যে কোনো মেটালের মধ্যে যে কোনো অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, রাইট? সো ইলেকট্রন প্রোটন থাকলেও ওরা ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেল, বাট ওরা কিন্তু পোলারাইজেশন সবসময় করে না। মেটালের মধ্যে তো ইলেকট্রন প্রোটন আছে, রাইট? নিউক্লিয়াসে প্রোটন আছে, বাইরে ইলেকট্রন আছে, but all material contain electrical charge. That's the bottom line. So many ionic also contain ion. আমরা জানি যে আয়নিক কন্ডাকশন পসিবল। আমি যদিও এই বছর পড়াচ্ছি না এটা আয়নিক কন্ডাকশনটা। আয়নিক কন্ডাকশন, ইলেকট্রনিক কন্ডাকশন, আয়নিক কন্ডাকশন তোমাদের কিছু আইডিয়া আছে। সোডিয়াম ক্লোরাইডকে যখন ডিসলভ করা হয় ওগুলোর মধ্যে আয়নিক কন্ডাকশন হয়। সো ওখানে কিন্তু কন্ডাকশনের মিডিয়াটা হচ্ছে আয়ন এবং ওই আয়ন গুলো হচ্ছে চার্জ। ঠিক আছে, চার্জড আয়ন কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করে।
ইন এ ডাইইলেকট্রিক এখানে আমরা কি বলছি চার্জ হ্যাভ এ লিমিটেড মোবিলিটি যে চার্জ গুলো থাকছে তাহলে এখানে কি মোবিলিটি হাই মেটালের মধ্যে ইলেকট্রনের মোবিলিটি হাই আয়নিক সিরামিক কন্ডাক্টর যখন কন্ডাকশন করে তখন আয়নের মোবিলিটি হাই মোবিলিটি যদি হাই হয় তাহলে কিন্তু ডাইইলেকট্রিক হবে না আমরা চাবো চার্জ গুলো সেপারেট হয়ে বসে থাকতে হবে আমরা একটা ব্যাটারি আনার পর ব্যাটারি যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যাটারিটা কোনো কাজে লাগবে না সো চার্জ সেপারেট করে রাখাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে গাড়িতে চড়ে চড়তে লাগছে সো চার্জ যদি লিমিটেড মোবিলিটি থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা ডাইইলেকট্রিক হিসেবে কাজ করবে বোঝা যাচ্ছে সো when an insulator receives a charge it retains that charge confining it with the localized region in which it was introduced তার মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যে ইনসুলেটর গুলো সেখানে আমরা চার্জ দেওয়ার পরে চার্জটা কি হবে দুই পাশে জমা হয়ে থাকবে আমরা বাইরে থেকে চার্জ দিব সে চার্জটাকে সেপারেট করে ধরে রাখবে একসাথে হতে দিবে না কখন একসাথে হবে যখন আমরা সার্কিটে নিব however a conductor allows charge to flow freely and redistribute itself within the material তার মানে আমরা ব্যাটারিটা যখন কোনো একটা ডিভাইস ইউজ করছি তখন সেই চার্জটা আবার কন্ডাকশন হচ্ছে সো তার মেইন কাজ হচ্ছে ব্যাটারি সিম্পল সেন্সিবল the distinction between conductor and non-conductor arise from the relative mobility of charge within the material তাহলে কন্ডাক্টরও চার্জ আছে ইনসুলেটরও চার্জ আছে ডাইইলেকট্রিকে কিন্তু কন্ডাক্টর ম্যাটেরিয়ালটা কি করছে চার্জটাকে ফ্লো করছে আর ইনসুলেটর কি করছে চার্জটাকে ফ্লো করছে না সেপারেট করে রেখে দিচ্ছে এটা হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আমরা যেটা পড়বো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে অনেকগুলো প্রপার্টি আছে চার্জ পোলারাইজেশন ক্যাপাসিটেন্স পারমিটিভিটি কুরি টেম্পারেচার আমরা এগুলো ধীরে ধীরে অনেকগুলোই দেখবো হ্যাঁ ডাইপোল মোমেন্ট আজকে দেখবো পোলারাইজেশন দেখবো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আজকে দেখবো সামটাইম বেসিক্যালি দুটো সেম জিনিসই রিলেটিভ পারমিটিভিটি আজকে দেখবো পারমিটিভিটি আজকে দেখবো পারমিয়াবিলিটি দেখবো ক্যাপাসিটেন্স দেখছি আজকে ডিসপ্লেসমেন্ট আজকে দেখবো এগুলো আজকে দেখবো না এগুলো পরে দেখবো আমরা সো এই প্যারামিটার গুলো আমরা একটু দেখবো পোলারাইজেশন even though no charge is transferred when a dielectric is placed in an electric field ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এটাকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখবো কোনো চার্জ ফ্লো করবে না বাট দেয়ার উইল বি রিডিস্ট্রিবিউশন অফ চার্জ একটা চার্জ রিডিস্ট্রিবিউশন হবে এর ফলে একটা ইলেকট্রিক ডাইপোল তোমরা তো ম্যাগনেটিক ডাইপোল বোঝো তাই না Yes, sir. ম্যাগনেটিক ডাইপোল মানে একটা ছোট্ট একটা ডাইপোলে নর্থ এবং সাউথ পোল তৈরি হবে এখানেও ঠিক তাই একটা সাইডে পজিটিভ যেমন অ্যাটমের কোনো ডাইপোল নাই কিন্তু আমি যদি অ্যাটমের ইলেকট্রনকে একপাশে নিয়ে আসতে পারি একটু ছবিটা দেখো অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে যদি ঠেলে দিতে পারি তাহলে বলবো এটা ডাইপোল হয়ে গেছে এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ এটা এখন একটা ইলেকট্রিক ডাইপোল হিসেবে কাজ করবে সেটাই বলা হচ্ছে যখন ফিল্ড অ্যাপ্লাই করা হবে তখন চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে একটা ডাইপোল ক্রিয়েট হবে তোমরা কি সবাই বুঝতেছো সো এই যে চার্জটা দেখো নিউক্লিয়াসটাকে রেখে দিলাম ইলেকট্রনটাকে ঠেলে দিলাম তাহলে এদিকে মোর ইলেকট্রন এদিকে মোর পজিটিভ সেটা একটা ডাইপোল এই ইলেকট্রন এবং প্রোটনের চার্জ তোমরা জানি রাইট আমরা চার্জ জানি ইলেকট্রন এবং প্রোটনের ডিসটেন্স যদি তোমরা জানো কতটুকু ডিসটেন্স তাহলে তোমরা যদি কিউডি গুণ করো তাহলে হবে চার্জ মোমেন্ট এটা ম্যাগনেটিকের ক্ষেত্রে রাইট ম্যাগনেটিকের ক্ষেত্রে ভাবে আসবে আচ্ছা ম্যাগনেটিকের পরে দিচ্ছি আমরা হ্যাঁ ডিফারেন্ট ভাবে আসবে ম্যাগনেটিকে আমরা ডাইপোল মোমেন্ট যখন ক্যালকুলেশন করি ওখানে হচ্ছে নাম্বার অফ ডাইপোল দিয়ে ম্যাগনেটিক মোমেন্টকে টাইমস করতে হয় এখানে হচ্ছে ডিসটেন্স বেস পোলারাইজ চার্জ যত বেশি হবে এবং চার্জটা যত দূরত্বে চলে যাবে দুটো চার্জকে যত দূরে নিতে পারবা তার ডাইইলেকট্রিক পোল তত ইলাস্টিকের মতো যত দূরে টেনে নিতে পারবা তত তার ডাইপোল বেশি এরপর ছেড়ে দিলে সেটা ব্যাক করবে বোঝা যাচ্ছে সো কত বেশি চার্জকে তুমি সেপারেট করতে পারো এবং কত বেশি ডিসটেন্স সরায় নিতে পারো দ্যাট ইজ ইওর ম্যাগনিটিউড অফ দা ডাইইলেকট্রিক মোমেন্ট সো এটা হচ্ছে সেপারেশন অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ সেটা আমরা বলছি আর এটা বলছি জাস্ট রিঅ্যাকশনের জন্য convenient taken point from negative to positive and কারেন্টের ক্ষেত্রে সো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে যখন ইলেকট্রিক ফিল্ডে প্লেস করা হয় তখন একটা পার্মানেন্ট ডাইপোল তৈরি হয় ঠিক আছে সরি যদি যে ভেতরে যে পার্মানেন্ট ডাইপোল যদি থাকে ধরো ফেরো ধরলাম ফেরো যদি না হয় তাহলে ডাইপোল তৈরি হবে প্যারার মতো আমরা পরে দেখবো যদি ফেরো হয় তাহলে এর মধ্যে ডাইপোল থেকে যাবে অলরেডি তখন ম্যাগনেটিক ফিল্ড দিলে কিছু নতুন ডাইপোল ক্রিয়েট হবে আর পুরাতন ডাইপোল গুলো কি করবে আমাদের বাইরের ফিল্ড অনুযায়ী অ্যালাইন হবে যেদিকে পজিটিভ নেগেটিভ ওই অনুযায়ী ভেতরের ডাইপোল গুলো পজিটিভ নেগেটিভ অ্যালাইন হবে আমরা দেখবো এরপরে আমাদের টোটাল পোলারাইজেশন হবে টোটাল পোলারাইজেশন তো মিউ এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট টোটাল পোলারাইজেশন হচ্ছে এন কিউডি যতগুলো টোটাল ডাইপোল এটা হচ্ছে তাহলে একটা স্মল পোলারাইজেশন টোটাল পোলারাইজেশন হচ্ছে আমার ইন টোটাল কতগুলো ডাইপোল ক্রিয়েট হলো
এতে হচ্ছে আমার টোটাল চার্জ অ্যাড হচ্ছে। চারটা পোলারাইজেশন মেকানিজম আছে, এই চারটা আমরা দেখবো, ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার এবং ইন্টারফেসিয়াল। তো দেখো এটা হচ্ছে ইলেকট্রন, এটা ইলেকট্রনিক ডাইপোল। আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে আমরা যদি ইলেকট্রিক ডাইপোল দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে? স্যার আবার অন হচ্ছে। আচ্ছা স্যার এখন দেখতে পাচ্ছি। প্রথমটা খেয়াল করো, এটা হচ্ছে ইলেকট্রনিক, এক নাম্বারটা দেখো আগে। So when an electric field is applied to an atom, there is a displacement of the electron relative to the nucleus. Electron গুলো মুভ করে যায়। The electrons will concentrate on the side of the nucleus near the positive end of the field. পজিটিভ এন্ডের দিকে এখান থেকে পজিটিভ অ্যাপ্লাই করা হয়, যদি এদিকে পজিটিভ দিয়ে দিই আমরা, তাহলে ইলেকট্রন গুলো পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, রাইট? আর এটা ইলেকট্রনের দিকে চলে যাবে, নেগেটিভ দিকে চলে যাবে নিউক্লিয়াস। The atom acts as a temporary induced dipole. টেম্পোরারি ইনডিউসড কেন? কারণ তুমি যখন ফিল্ড সরায় নিবা, ইলেকট্রন কখনো এভাবে বসে থাকবে না, ইলেকট্রন আবার আগের জায়গায় ফিরে যাবে। ইলেকট্রন বসে থাকতে হয় যদি, তাহলে তোমার স্ট্রাকচার কন্ট্রোল করতে হবে, যেটা অ্যাটমের ক্ষেত্রে পসিবল না। ঠিক আছে, বোঝা যায়? একটা অ্যাটমের ইলেকট্রনকে তুমি দূরে সরায় রাখতে পারবে না, তুমি ফিল্ড সরায় না মাত্র ইলেকট্রন গুলো আবার নর্মাল ক্লাউডে মুভ করবে। সে কারণে এটাকে আমরা কি বলবো? একটা টেম্পোরারি ডাইপোল। বলো, কিছু বলবা? না স্যার, বোঝা যায় বলছিলেন এই জন্য। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সো ইলেকট্রন গুলো যখন এক্সরে চলে যাবে, এটা হচ্ছে টেম্পোরারি ডাইপোল, নট পার্মানেন্ট। These effects occurs in all material. কেন? বিকজ সব ম্যাটেরিয়ালের মধ্যেই অ্যাটম আছে, বাট দ্য ম্যাগনিটিউড ইজ ভেরি স্মল বিকজ ডি ইজ ভেরি স্মল। টু থিং, ডি ইজ ভেরি স্মল, আর সেকেন্ড থিং এটা ইনডিউসড, পার্মানেন্ট না। সো দুটোই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। সো যদি আমরা পার্মানেন্ট হোক ডাইপোল হোক ফিল্ড দিয়ে বানাতে পারি, কিন্তু ডিটা খুবই স্মল, কারণ ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে তুমি অনেক দূরে সরাতে পারবা না। ঠিক আছে, এটা সম্ভবত ফিউ ন্যানোমিটার রেঞ্জে থাকে। মেজারমেন্ট গুলো বইতে আছে, আমি এখানে রাখি। So electronic polarization is the only possible mechanism in pure matter. Pure material. Pure material এর ক্ষেত্রে একমাত্র ইলেকট্রনিক মেকানিজমটাই সম্ভব, কিন্তু এটা খুব একটা স্ট্রং কিছু না। এরপর আমরা দেখবো আয়নিক, পজিটিভ নেগেটিভ। দেখো ইলেকট্রন যেভাবে দুই দিকে চলে যায়, পজিটিভ নেগেটিভ আয়নকেও দুই দিকে সরায় ফেলা যায়। স্বাভাবিক মুভমেন্ট কোনটার বেশি হবে? সেপারেশন, এখানে না এখানে? দুই নাম্বারটা, রাইট? আয়নকে আমরা অনেক দূর সরাতে পারবো, বেশি মুভ হবে, ডিসটেন্স বেশি হবে, কারণ এখানে হচ্ছে একটা ইলেকট্রন একটা প্রোটন সরাতাম নিউক্লিয়াসকে, সো অনেক দূরে নেওয়া যায় না নিউক্লিয়াসকে, কিন্তু এখানে অবশ্যই ডিসটেন্সটা ক্রিয়েট করা যেতে পারে। সো দিস অকার্স when an ionically bonded material is placed in an electric field. ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনা ঠিক করতে হবে সারফেস গুলো। সো যখন আমরা সেপারেট করতে পারি আয়নগুলোকে দুই দিকে, তখন সেটা হচ্ছে আমাদের দ্য বন্ড বিটুইন দ্য আয়নস আর ইলাস্টিক্যালি ডিফর্ম। ইলাস্টিক্যালি ডিফর্ম মানে আয়নগুলোকে ইলাস্টিক্যালি ডিফর্ম কেন বলা হচ্ছে? একটা আয়নকে স্ট্রেচ করছি আমরা, যখন ফিল্ড সরাই নিব সে আবার আগের জায়গায় ফিরে যাবে। দ্যাটস হোয়াই উই আর মেনশনিং দিস অ্যাজ ইলাস্টিক্যালি ডিফর্ম, নট পার্মানেন্ট। তার মানে এটাও কিন্তু পার্মানেন্ট ডাইপোল না, রাইট? এটাও পার্মানেন্ট ডাইপোল না। এখানেও ইলেকট্রন গুলোকে আমরা সরাই নিচ্ছি, আর এখানে বন্ডটার ক্ষেত্রে যেহেতু স্ট্রেচ হচ্ছে তাই এটাকে ইলাস্টিক বলছি। এটাকেও ইলাস্টিক বলছি না, এটা অ্যানালগাস টু ইলাস্টিক, অ্যানালগাস, বাট এটা ইলাস্টিক না, এটা টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট। আর এটা হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন এন্ড স্ট্রেচিং, যেটা ফিল্ড উইথড্র করলে ফিরে আসবে। সো এটাও টেম্পোরারি ইনডিউসড ডাইপোল। The charge is magnetically distributed. Depending on the direction of the field, the cation and anion move either closer or further apart. তারা কাছেও যেতে পারে, দূরেও যেতে পারে, ডিপেন্ড করছে তুমি ফিল্ডটা কিভাবে অ্যাপ্লাই করছো তার উপর, বা আয়নগুলো ধরো। This temporary induced dipole is a temporary because they are elastically stressed, cause polarization, and may also change the overall dimension of the material. May also change the overall dimension. সেটা আমরা পরে দেখবো, এগুলো পেজ ইলেকট্রিকের ক্ষেত্রে আসবে। The dipole moment is usually small because once again the displacement involved are very small, but displacement small হলো এটা হচ্ছে 10 to 100 times displacement হয়, এটা অনেক বেশি। তো আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাড়ানো দরকার, তিনটা জিনিস, আর একটা হচ্ছে চার্জ সেপারেশন বাড়ানো দরকার, আর একটা হচ্ছে এটাকে পার্মানেন্ট করা দরকার। এই তিনটা অ্যাপ্রোচ নিয়ে আমরা আগালে ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক প্রপার্টি এনহ্যান্স করতে পারি। ডাইলেকট্রিক প্রপার্টি বলতে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বোঝাচ্ছি, ঠিক আছে? ডাইলেকট্রিক প্রপার্টি বলতে কিন্তু আরো অনেক প্রপার্টি আছে, যেমন এটা কোন টেম্পারেচারে টিকে থাকে, ম্যাটেরিয়াল থেকে তার স্ট্রেংথ লুজ করে কিনা, ওগুলোকে বলা হয় ডাইলেকট্রিক স্ট্রেংথ, কুই টেম্পারেচার এটসেট্রা। বাট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অনলি ইটস ক্যাপাসিটেন্স আমরা ইনক্রিজ করতে পারি যদি সেপারেশন বাড়াতে পারি, যদি চার্জ অ্যামাউন্ট বাড়াতে পারি, অথবা যদি পার্মানেন্ট করতে পারি, দ্যাট ক্যান বি ইফেক্টিভ। সো 3 নাম্বারটা হচ্ছে আমাদের ডাইপোলার পোলারাইজেশন। এটা হচ্ছে ডাইপোলার পোলারাইজেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আমাদের জন্য। ডাইপোলার তার মানে কি? দেখো এগুলো একটা ডাইপোল,
ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ডাইপোল, এগুলো পার্মানেন্টলি থাকে, আমরা ফিল্ড দিয়ে এগুলোকে একপাশে নিয়ে আসতে পারি। So this mechanism is generally uncommon in ceramic because most of the permanent dipoles cannot be reoriented without destroying their crystal structure. বোঝা যাচ্ছে? বুঝছো কথাটা? কিছুটা Yes, sir. গেস করতে পারছি। আচ্ছা, আমি অন্যভাবে একটু বোঝাই। যদিও ম্যাগনেটিক পড়াই নাই, তারপরে তোমরা কিছু মনে হয় ম্যাগনেটিক পড়ছো আগে। ম্যাগনেটিক ডাইপোল গুলো এভাবে থাকে, তাই না? জি স্যার। তুমি যখন ফিল্ড দাও তখন কিন্তু এগুলো একদিকে চলে আসে, রাইট? ডোমেইন গুলো, yes. হ্যাঁ, আমরা বলি ডোমেন রোটেট করে। ডোমেন রোটেট করার কিন্তু অনেক মেকানিজম আছে, তোমরা জানো যে গ্রেইন কোনটা ইয়া হয়, কিভাবে রোটেট করে, মেকানিজম গুলো আমরা তো সরাসরি বলি রোটেট করে, কখনো ইয়া হয়, বাট হোয়াটএভার ডোমেন গুলো কিন্তু একদিকে ধীরে ধীরে রোটেট করে যায়। এখন আমরা পরে দেখবো বেরিয়াম টাইটনেট দেখার সময়। তার মানে সিরামিকের মধ্যেও কিন্তু এখন ম্যাগনেটিক ডাইপোল গুলা এখন বলছে পার্মানেন্ট ডাইপোল, ঠিক আছে? এগুলো ম্যাটেরিয়ালের ভিতরেই ডাইপোল থাকে। ফর এক্সাম্পল বেরিয়াম টাইটানেট BaTiO3, এটার মধ্যে পার্মানেন্ট ডাইপোল থাকে। এই পার্মানেন্ট ডাইপোল গুলো বিভিন্ন দিকে থাকে। এখন তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করো তখন ডাইপোল গুলাকে ঘুরাইতে গেলে ক্রিস্টাল স্ট্রাকচারটাকেই তোমার ডিস্ট্রয় করতে হয়, না হলে এটা রোটেট করা যায় না, তাই এটা পসিবল না। বাট কিছু কিছু ক্রিস্টাল স্ট্রাকচার এমন একটা মেকানিজমে থাকে যে তার ডাইপোল গুলাকে ঘুরাতে পারে, ঠিক আছে? মানে ডাইপোল গুলো ক্রিয়েট হয় এমন ভাবে কিছু কিছু ম্যাটেরিয়াল, আমরা দেখবো যে বেরিয়াম টাইটানেট স্ট্রাকচারটা, সেটাই বলা হচ্ছে যে এটা খুব ইজি না। হ্যাঁ, কিছু কিছু ম্যাটেরিয়াল থাকবে এক্সেপশনাল যারা এই প্রপার্টিটা শো করবে, যার মধ্যে বেরিয়াম টাইটনেট একটা। এটা আমরা এই জন্য দেখবো। তোমাদের একজনকে মানে অ্যাসাইনমেন্ট, তোমাদের ক্লাস শেষটা কবে? কালকে। কালকে, আচ্ছা ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট নেক্সট উইকে, রাইট? জি স্যার, শুক্রবারে আর কি। হ্যাঁ ঠিক আছে, নেক্সট মানে এই ফ্রাইডে, পরের ফ্রাইডে। আচ্ছা, at room temperature the octahedrally coordinate titanium, আমরা এটা দেখবো যে বেরিয়াম টাইটানিয়ামের মধ্যে octahedrally coordinate titanium আয়ন থাকে। এই বেরিয়াম টাইটানেট কত রোলকে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট? আচ্ছা, এখানে স্যার রোল 23 কে দেওয়া হচ্ছে বেরিয়াম টাইটানিয়াম। রোল 23। সো টাইটানিয়াম আয়ন যেটা, এটা স্লাইটলি ডিসপ্লেসড হয় এবং আইডিয়াল সিমেট্রিক পজিশন থেকে এটা সরে যায় বেসিক্যালি। হ্যাঁ, সো এই স্ট্রাকচারটা আমরা পরে দেখবো যে এটা কিভাবে তোমার পার্মানেন্ট ডাইপোল হিসেবে থাকে। কিন্তু ম্যাটেরিয়ালের ভেতরে ছোট 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 ক্রিস্টাল গুলোতে এই ডাইপোল গুলো বিভিন্ন দিকে ফিরে থাকে। আমাদের কাজ হচ্ছে এই ডাইপোল গুলোকে একদিকে আনতে হবে। এখানে একটা মজার জিনিস বলি কিভাবে এটাকে ফেরানো হয়, ঠিক আছে? একটু আইডিয়া দিই তোমাদের, যেটা একটু আগেই বলছিলাম যে মনে করো এটা একটা ডাইপোল এদিকে ফিরে আছে, আর একটা ডাইপোল এদিকে ফিরে আছে। এটাকে রোটেট করা তো এমনিতে ডিফিকাল্ট, রাইট? একটা কাজ আমরা করতে পারি, মনে করো লোয়ার টেম্পারেচারে কোনো ডাইপোল নাই, ঠিক আছে? এই টেম্পারেচারের উপরে যাওয়ার সময় ডাইপোলটা তৈরি হয়। এখন যখন টেম্পারেচারের উপরে যাচ্ছে, আমি যদি তখনই ফিল্ড অ্যাপ্লাই করে রাখি, তাহলে ডাইপোলটা তৈরি হওয়ার সময় কি এদিকে তৈরি হবে না? ফলে উপরে গেলে আমরা একই দিকে পাবো, বোঝা যায়? এই ধরনের কিছু কাজ করা হয়, যে উপরে এনে ঘোরানো কঠিন, অতএব তৈরি হওয়ার সময় এমন ভাবে ফিল্ড অ্যাপ্লাই করে রাখি যেন প্রতিটা ডাইপোল একই দিকে তৈরি হয়, সামথিং লাইক দ্যাট। তো এই ধরনের কিছু মেকানিজম আমরা ফলো করি, করে ম্যাটেরিয়াল গুলোকে একদিকে নিয়ে আসি। আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে ম্যাটেরিয়ালের ন্যানো স্ট্রাকচার তৈরি করতে, ন্যানো বেরিয়াম টাইটানেট তৈরি করতে, তারপরে সারফেস এরিয়া ইনক্রিজ করতে, কোনো কিছু দিয়ে ডোপিং করতে, যাতে টাইটানিয়ামটাকে আমরা একদিকে পোলারাইজ করে রাখতে পারি। আমরা চেষ্টা করি অক্টাহেড্রাল সাইজটাকে আরো বড় করে দিতে, যেন ডিসপ্লেসমেন্টের লেন্থটা বেড়ে যায়। আমরা চেষ্টা করি টাইটানিয়ামকে এমন কিছু দিয়ে রিপ্লেস করতে পারে যার চার্জ আরো বেশি, ঠিক আছে? আমি বারবারই যাচ্ছি, যদি এখানে এখনো দেখাই নাই, সেটা হচ্ছে এরকম একটা অক্টাহেড্রালের মধ্যে টাইটানিয়াম মুভ করে মাঝখানে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করি ক্রিস্টালটাকে ডোপিং করে এই হাইটটাকে বাড়ানো যায় কিনা। আমরা চেষ্টা করি সবগুলার একদিকে অ্যালাইন করা যায় নাকি। আমরা চেষ্টা করি ন্যানো পার্টিকেল তৈরি করতে, যাতে ডাইপোল গুলা ডোমেন গুলো ছোট ছোট হয়, যাতে একবার ইউনিট করলে থেকে যায়। এভাবে করে আমরা চেষ্টা করি ম্যাটেরিয়ালের ক্যাপাসিটেন্স বাড়াতে। যত বাড়াতে পারি ততই আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলোর চার্জ ক্যাপাসিটেন্স বা ব্যাটারি ক্ষমতা, পাওয়ারটা দিনে দিনে বাড়তে থাকবে। আচ্ছা, ফসফেট স্ট্রাকচার তোমরা জানোই জন্য খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো ইম্পর্টেন্স আছে এগুলোর, এর মধ্যে একটা হচ্ছে এই ধরনের প্রপার্টি গুলো। সো এরপরে যেটা আসে সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু স্টিল বেরিয়াম টেকনিকের ক্ষেত্রে কাজ করে। এটাকে বলা হয় ইন্টারফেসিয়াল পোলারাইজেশন। ইন্টারফেসিয়াল পোলারাইজেশন এটা লেস ইম্পর্টেন্ট। এটা মেইন কাজটা হচ্ছে যেটা বলা হয় যে
ইন্টারফেসিয়াল চার্জ মে ডেভেলপ এট দ্য ইন্টারফেস, তার মানে গ্রেন বাউন্ডারি, ম্যাটেরিয়ালের যে গ্রেন বাউন্ডারি সেখানে কিন্তু কিছু ফ্রি চার্জ মুভ করে, সেই ফ্রি চার্জও বা ম্যাটেরিয়ালের সারফেস থেকে সেই ফ্রি চার্জও কিন্তু ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়, হয়ে একটা পোলারাইজেশন দেয়। এই ধরনের পোলারাইজেশনকে আমরা বলে থাকি যে ইন্টারফেসিয়াল পোলারাইজেশন। সো টোটাল পোলারাইজেশন P ইকুয়াল টু NQD যেটা আমরা বলেছিলাম, সেখানে আমরা দেখতে পাই যে এই চারটা পোলারাইজেশনকে অ্যাড করলে, তখন তো সেখানে আমরা টোটাল পোলারাইজেশন পাই। আচ্ছা, বোঝা যাচ্ছে? সো দিস ইজ দ্য টোটাল পোলারাইজেশন। আচ্ছা, একটা মিনিট একটু। আচ্ছা দেখো, এখন আমরা ইয়েতে যাই, ক্যাপাসিটর শুরু করবো। আচ্ছা, শেষ করে দেওয়া যাবে, একটা মিটিং আছে। আচ্ছা, টোটাল পোলারাইজেশন এখানে। আচ্ছা, এখন দেখো যে আমরা এটা হচ্ছে একটা ক্যাপাসিটর বলা হয়, প্যারালাল প্লেট ক্যাপাসিটর পড়েছো তোমরা ফিজিক্সে, তাই না? একটা পজিটিভ রাইট, আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি এটার মধ্যে চার্জ ডিফারেন্স হয়। তো এই যে চার্জটা জমা হলো, এটা তোমার ব্যাটারি, পরবর্তীতে আমি এখান থেকে চার্জ পাবো। এখন এটার ভেতরে, ক্যাপাসিটরের ভেতরে আমরা যদি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিই তাহলে কি হবে? ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিলে, ক্যাপাসিটরের ভিতরে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিলে দেখো এই ম্যাটেরিয়াল থেকে পজিটিভ চার্জ এদিকে আসছে, মাইনাস কিউ এদিকে আসছে, এসে এক্সট্রা চার্জ ক্রিয়েট করতেছে, রাইট? তো ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি বাড়ছে, আমরা সেখানে যাচ্ছি। সো একটা ম্যাটেরিয়ালের যদি এরকম এ ক্রস সেকশনের ম্যাটেরিয়ালকে এল ডিসটেন্সে রাখা হয়, আমরা বলি যে ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি মেজার করা হয় সি দিয়ে, সি ইকুয়াল টু কিউ বাই ভি, মানে কি পরিমাণ চার্জ সে পার ইউনিট ভোল্টেজের সাথে জমা করতে পারে, ঠিক আছে? মানে তার চার্জ স্টোরেজ ক্যাপাসিটি, যেটা আরেকটা ইকুয়েশন হচ্ছে তোমার সি ইজ প্রপোর্শনাল টু এ বাই এল, কারণ ক্রস সেকশন যত বাড়বে এরিয়া, হ্যাঁ, তত বেশি চার্জ ক্যাপাসিটি হবে, আর লেন্থ যত কম হবে ডিসটেন্স তত বেশি চার্জ জমা হবে। তো সি ইজ প্রপোর্শনাল টু এ বাই এল, আর চিপ কনস্ট্যান্ট যেটা থাকে এটাই হচ্ছে আমাদের কোনটা, এই যে ছকের মতো দেখালাম যেটা শুরুতে, ডাইলেকট্রিক না ডাইলেকট্রিক না, এটা হচ্ছে পারমিটিভিটি, এটা হচ্ছে পারমিটিভিটি, রাইট? এটা পারমিটিভিটি, এটা ম্যাটেরিয়ালের পারমিটিভিটি হতে পারে, এটা ভ্যাকুয়ামের পারমিটিভিটি হতে পারে। আমরা যদি এমনিতে দেখাই এই অবস্থায় যে পারমিটিভিটিটা পাবো এটা কি হবে? ভ্যাকুয়ামের পারমিটিভিটি, ঠিক আছে, নট দিয়ে যেটা দেখাচ্ছি। আর আমি যখন ম্যাটেরিয়াল প্লেস করবো তখন এটা হয়ে যাবে কি? ম্যাটেরিয়ালের পারমিটিভিটি, ঠিক আছে? তো এই ম্যাটেরিয়ালের পারমিটিভিটি, সরি এটা আসলে একটু ভুল লিখছি বলতে এখানে এই দুটো আসলে একই, কারেকশন করতে হবে, ঠিক আছে? এটা একটু ভুল আছে, এটা কাটা বাদ দাও। এম দিয়ে যখন লিখছি এটা হচ্ছে ম্যাটেরিয়াল একটা, ঠিক আছে? ম্যাটেরিয়ালটাকে আমরা যদি অরিজিনালটা দিয়ে ডিভাইড করি তাহলে যেটা পাই এটা কি বলা হয়? রিলেটিভ পারমিটিভিটি অথবা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। হ্যাঁ, তার মানে এটা আসলে এটা এবং এম একই কথা, নট হচ্ছে ভ্যাকুয়াম। এটাকে রিপ্লেস করা যায় কি দিয়ে? ই নট ইন্টু কে দিয়ে, তাই না? ই নট ইন্টু কে, কে ইন্টু ই নট অথবা ই আর ইন্টু ই নট। সো তার মানে হলো এই জায়গাটায় যেটা আসছে ই এম, এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সরি ম্যাটেরিয়ালের পারমিটিভিটি। তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করা যায় কথা, এসি কে এসি দিয়ে ডিভাইড করা একই কথা। হ্যাঁ, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কি? দুটো ম্যাটেরিয়ালে, কোন একটা ম্যাটেরিয়ালের ক্যাপাসিটেন্স উইথ রেসপেক্ট টু দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ভ্যাকুয়াম অথবা পারমিটিভিটি রেশিও, এটাই হচ্ছে আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তার মানে একটা ম্যাটেরিয়াল ক্যাপাসিটেন্সের সি কি পরিমাণ চার্জ জমা করতে পারে এটার প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে ই নট। এই ই নটটা যত বেশি হবে ভ্যাকুয়াম থেকে, ওই ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তত বেশি। কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ, এবং ডাইলেকট্রিক ডিসপ্লেসমেন্টটা কি? ডাইলেকট্রিক ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, খেয়াল করো যে এটা ভুলে যাও, ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা বাদ দাও, আমরা যদি শুধু প্লেটের কথা চিন্তা করি তাহলে আমার পোলারাইজেশন কি? ফিল্ডের সাথে বাড়বে, যত ফিল্ড অ্যাপ্লাই করবো তত তো আমার চার্জ ক্যাপাসিটি বাড়বে, রাইট? দুটার মধ্যে সেপারেশন, এটাকে আমরা বলি চার্জ ডিসপ্লেসমেন্ট, ডাইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। এটা ভুলে যাও, পিটা।
ডাইলেক্ট্রিক ডিসপ্লেসমেন্ট ইজ প্যারালাল টু অ্যাপ্লাইড ভোল্টেজ, আর এটা হচ্ছে কি ওই যে আমাদের ইয়ার কনস্ট্যান্টটা ভ্যাকুয়ামের পারমিটিভিটি। তো এটা আমরা পাচ্ছি ডাইলেক্ট্রিক ডিসপ্লেসমেন্টটা। আর যখন ডাইলেক্ট্রিক ম্যাটেরিয়াল আমরা এখানে প্লেস করছি, তখন এটা হয়ে যাচ্ছে পোলারাইজেশন। তাই পোলারাইজেশন তখন অ্যাডেড হয়ে যাচ্ছে, হয়ে আমার টোটাল ডিসপ্লেসমেন্টটা দিচ্ছে। টোটাল ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে, ম্যাটেরিয়ালের আবার ক্যাপাসিট্যান্স তত বেশি হবে। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত। নেক্সট দিন আমরা ডাইলেক্ট্রিকে আরো একটা জিনিস দেখবো, দেখে ফেরো পাইরো ওই জিনিসটাতে চলে যাবো। ডাইলেক্ট্রিকের আরো কিছু প্রপার্টি আছে এখানে, এর মধ্যে আমরা আজকে যেগুলো দেখলাম সেটা হচ্ছে এই যে ক্যাপাসিট্যান্সটা দেখলাম, তারপরে পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের পারমিটিভিটি। রেশিওটাকে আমরা রিলেটিভ পারমিটিভিটি বলি। সেম জিনিস হচ্ছে ক্যাপাসিট্যান্সের রেশিও, যেটাকে ডাইলেক্ট্রিক কনস্ট্যান্ট বলি। আমরা পোলারাইজেশনের চারটা মেকানিজম দেখলাম। চার্জ আমরা বুঝি, ডাইপোল মোমেন্ট হচ্ছে সিঙ্গেল, প্রত্যেকটা মোমেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। ইলেকট্রন চার্জ, এটা হচ্ছে ডাইলেক্ট্রিক ডিসপ্লেসমেন্ট। আমরা এরপরে দেখবো কুইক টেম্পারেচার, কোয়ারসিভ ফোর্স, ডাইলেক্ট্রিক সাসেপ্টিবিলিটি, স্ট্রেংথ, এই জিনিসগুলো। স্যার কালকে তো স্যার তাহলে আমরা টিমস থেকে কোশ্চেনটা নিয়ে নিব, পেয়ে যাব, রাইট? মানে কালকে হ্যাঁ, আমি একটা টিম সিএ তৈরি করে দিয়ে দেবো কোশ্চেন, তোমরা একইভাবে ওখানে ইয়ে করে অ্যান্সার করে ফটো আপলোড করে দিবা। বেশি কোশ্চেন না, ছোট 2-3টা কোশ্চেন থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ওই স্যার আমরা কি ক্লাস ম্যাটেরিয়ালসের মধ্যে কোশ্চেনটা পাবো, রাইট? সিলেবাস জানি কতটুকু বলা হয়েছিল স্যার? ওই যে মানে লেকচার 7 পর্যন্ত, মানে হচ্ছে ব্যান্ড ড্র্যাগ মানে ব্রিলুইন জোন পর্যন্ত আর কি। দেখে নেই, পরে মনে থাকবে না। ব্রিলুইন কি আরো আগে? এখানে মনে হচ্ছে না। জি স্যার, হ্যাঁ। মানে এই লেকচারটা কি আছে নাকি নাই? এটার আগ পর্যন্ত স্যার, এটার আগে চ্যাপ্টার 5। জি স্যার, চ্যাপ্টার 5 পর্যন্ত না, চ্যাপ্টার 5 পর্যন্ত, এই চ্যাপ্টার এটা পর্যন্তই, চ্যাপ্টার 5 পর্যন্ত। এরপরে তৈরি করেছি, শুরু করেছি ফার্মি এনার্জি আগ পর্যন্ত। ফার্মি এনার্জি আগ পর্যন্ত। স্যার রোল 24 স্যার অ্যাটেন্ডেন্স মিস করছে। 24 ঠিক আছে স্যার। রোল 37 11টার সাথে জয়েন করেছিলাম। 37 ঠিক আছে। আর কি আসছে পরে? 13 ব্যাচ রোল 20। 13 ব্যাচ রোল 20। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট গুলো তোমরা ভালো মতো করো, অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে, থ্যাংক ইউ।